এখানে উপস্থিত আছি সবাই, বিশেষ করে এই মঞ্চে যারা আছে, আমরা সবাই কিন্তু বিগত বছরগুলোতে আমরা একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে রাস্তায় থেকেছি, আমরা আন্দোলনের পরিকল্পনা করেছি, আমরা একের অপরের সুখে দুঃখে চেষ্টা করেছি একসাথে থাকার জন্য। এবং এই বিগত বছরগুলোতে যে রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, গুম খুন হত্যা শিকার হয়েছে, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, পুলিশের কাস্টডিতে মৃত্যুবরণ করেছে, লক্ষ লক্ষ মিথ্যা মামলার শিকার হয়েছে, কিন্তু কেউ হাল ছাড়ে নাই। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে, শেখ হাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। দেশ আজকে মুক্ত হয়েছে এবং এই মুক্ত দেশে আজকে আমরা নতুনভাবে, নতুন আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছি। একটু স্লোগানটা বন্ধ করলে ভালো হবে। ধন্যবাদ। এবং যেই স্বৈরাচারকে মুক্ত করার পেছনে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, এবং এই স্বৈরাচার কিন্তু সৃষ্টি হয়েছে, এই দৈত্য কিন্তু সৃষ্টি হয়েছে যে জনগণের মালিকানা ফিরিয়ে, জনগণের মালিকানা কেড়ে নিয়ে তারা জনগণকে বাইরে রেখে একটি রেজিম তৈরি করেছে, যে রেজিমের অংশ ছিল কিছু দুর্বৃত্ত রাজনীতিবিদ, দুর্বৃত্ত সরকারি কর্মচারীগণ, দুর্বৃত্ত ব্যবসায়ীরা, এদের মাধ্যমে একটা রেজিম তারা সৃষ্টি করেছিল। এবং এই রেজিম পরিচালিত হয়েছে রাজনীতিবিদ দ্বারা নয়, এই দুর্বৃত্তগুলো যারা দেশকে দখল করে নিয়েছিল। সেটা সম্ভব হয়েছিল শুধুমাত্র জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে। তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না, জবাবদিহি ছিল না। এবং জনগণের একবার যখন ভোটাধিকার কেড়ে আপনি ক্ষমতা দখল করবেন, সেই ক্ষমতা থাকার জন্য, যাওয়ার জন্য, ধরে রাখার জন্য জনগণের বাকি অধিকার আপনাকে কেড়ে নিতে হবে। এটাই নিয়ম। কিন্তু আপনি যেভাবে ক্ষমতায় গেছেন, এটা থাকতে হলে আপনাকে জনগণের বাকি অধিকারগুলো কেড়ে নিতেই হবে, তা না হলে সেখানে থাকার সুযোগ নেই। আপনি গণমাধ্যমের স্বাধীনতা দিতে পারবেন না, আপনি রাজনৈতিক দলগুলোকে তাদের কার্যক্রম, মিটিং মিছিল করতে দিতে পারবেন না, আপনি মুক্তভাবে কথা বলতে দিতে পারবেন না। যার ফলশ্রুতিতে বাংলাদেশে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। এবং সেই ভয়ভীতির পরিবেশ কিন্তু অনেকদিন কাজও করেছে, কিন্তু একটা সময় এসে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আজকের এই প্রেক্ষাপটে, যেখানে আজকে আমরা নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করছি, আবারও ঐক্যবদ্ধ জনতা, ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চিন্তা, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। সেই জায়গা থেকে আমরা যখন জাতি একটা প্রত্যয় ঘোষণা করেছি, আকাঙ্ক্ষা চিন্তা করেছি,
তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। কখনো কখনো আনসারের বিদ্রোহ, কখনো আপনার সংখ্যালঘুদের বেশে, কখনো ওই যে বেবি ট্যাক্সি, ইলেকট্রিক ট্যাক্সি, ওগুলার মাধ্যমে, এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ, এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। আমরা যে ঐক্যর মাধ্যমে ফ্যাসিস্টকে সরিয়েছি, স্বৈরাচারকে সরিয়েছি, আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে। আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে অটুট রাখতে হবে একটা কারণে, সেটা হচ্ছে মানুষের, জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে আপনাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। যুদ্ধটা ছিল কিন্তু গণতন্ত্রের, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরে পাওয়ার জন্য। আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আজকে আবারও একসাথে কাজ করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া, তার জন্য সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা সেটা করতে চাই। আমরা সেটা করতে চাই এই কারণে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই জন্য আমাদেরকে এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে নিতে পারি, সেই জন্য আমরা একসাথে কাজ করতে হবে। আজকে কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো জাতির জন্য, এগুলো সুখবর নয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ঘটনাবলী, 15-16 বছর ধরে যেই দাবিগুলো ছিল না, যেই বিষয়গুলো নিয়ে কেউ রাস্তায় নামেনি, এখন দেখা যাচ্ছে হঠাৎ করে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংস্থা, তারা আজকে তাদের দাবিগুলো নিয়ে রাস্তায় নামছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এবং এর পেছনে আমরা দেখতে পাচ্ছি আসলে দাবি দেওয়ার পিছনে, তাদের চাহিদার পিছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে। এই শক্তিকে আমাদেরকে বুঝতে হবে, এই শক্তির উৎস কোথায় আমাদের বুঝতে হবে, কারা এদেরকে চালিত করছে আমাদের বুঝতে হবে। ইদানিং যে ঘটনাগুলি ঘটছে ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে আসলে কি তাদের সেই দাবি দেওয়াগুলো, তারা যে ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলো আমাদেরকে বুঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্যা নাই আমি বলবো না, এটা হচ্ছে ব্যতিক্রম। সাম্প্রতিক সম্প্রীতি যে সমস্যা বাংলাদেশে আছে, সেটা হচ্ছে ব্যতিক্রম, ইংরেজিতে বলে অ্যাবারেশন। এটা নর্মাল কিছু না, কিন্তু এইটাকে যেইভাবে দেখানো হচ্ছে এবং যেইভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা তো বাংলাদেশ নয়। আমরা কি অন্য দেশের, যেখানে আমরা দেখছি, আমি আনন্দের সাথে বলতে চাই
এই অস্থিরতা কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু অস্থির করে তুলছে না। খেয়াল করছেন আপনারা? বাংলাদেশের মানুষ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এতগুলো ঘটনা ঘটছে, একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় না, তাদের সহ্য গুণ অনেক বেশি। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, অথচ অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি এই যে বাবরি মসজিদ যখন ভেঙেছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়েছে? ওখানে যখন ওই গোরক্ষার জন্য যখন এই 30-40 জনকে হত্যা করা হয়, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবাসি ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়নি। এটা হচ্ছে সুখবর, এটা হচ্ছে বাংলাদেশের শক্তি, এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ, যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে না। এটাই আমাদের শক্তি। এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে অন্যরা যেটা করবে সেটা বাংলাদেশে করতে দেওয়া হবে না। বাংলাদেশে আমরা সকল ধর্ম মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে শান্তিপূর্ণ বসবাস করার দেশ বাংলাদেশ। বারবার সেটা আমরা প্রমাণ করেছি। কিন্তু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এর মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার যে আমাদের স্বপ্ন, আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা ফিরে যেতে পারি, শান্তিপূর্ণভাবে যাতে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি, সেইটা আমাদের মূল লক্ষ্য। এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারলেই তারা জনগণের কাছে সরকারকে দায়বদ্ধ থাকতে হয়, সরকারকে জবাবদিহি থাকতে হয়, যেটা বিগত দিনে ছিল না। যেই কারণে দত্ত সৃষ্টি হয়েছে, যেই কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে, যেই কারণে ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, সেটা আমরা আগামী দিনে বাংলাদেশে করতে দিতে পারি না। এবং এই জন্য আমরা এখানে যারা বসে আছি, আমরা কিন্তু সকলে মিলে দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করে, নিজেদের মধ্যে বিতর্ক করে আমরা 31 দফা সংস্কারের প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। আমরা সবাই মিলে দিয়েছি। সংস্কারের কথা যারা বলে, তার বহু আগে আমরা সবাই মিলে 31 দফা সংস্কার জাতির সামনে তুলে ধরেছি। 1 বছর আগে আমরা তুলে ধরেছি সবাই মিলে। সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে। সেটা আমরা সকলে মিলে আগামী দিনে ইনশাআল্লাহ সেটা আমরা করতে যাচ্ছি। আমি একটা কথা বলতে চাই পরিষ্কার করে, যেটা আমরা বারবার বলেছি আমাদের দলের পক্ষ থেকে। তারেক রহমান সাহেব বলেছেন পরিষ্কার করে, আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার, সেটা হবে জাতীয় সরকার। এবং সেই জাতীয় সরকার এই 31 দফা, সেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এবং এটা আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ, এই কাজটা আমরা করতে যাব আগামী দিনে। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। আমি আবারও বলছি, সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার 31 দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। আর ইতিমধ্যে নির্বাচনের আগে জাতীয় ঐক্যের মাধ্যমে, ঐক্যমতের পরিপ্রেক্ষিতে নির্বাচনী সংস্কার সহ যে কয়টি সংস্কার আমরা ঐক্যমত হতে পারি, সেখানে আমাদের কোনো আপত্তি নাই। সেটা আমরা করতে রাজি আছি। সেটা করতে সময়ও লাগবে না, সেটা অতি সত্বর করা যায়। তার পরবর্তীতে নির্বাচনী সংস্কার করে অতি সত্বর বাংলাদেশের মানুষের মালিকানা বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। সবাইকে ধন্যবাদ।